জিও একাডেমিতে সবাইকে স্বাগত। চলুন আজ এমন একটা জিনিস জেনে নেওয়া যাক যা বলতে গেলে আমাদের পুরো পৃথিবীটাকেই চালায়। আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে গনগনে গরম মরুভূমির ঠিক পাশেই কিভাবে একটা বাষ্পে ভরা রেইন ফরেস্ট থাকতে পারে? মানে দুটো একদম আলাদা দুনিয়া। কি করে সম্ভব যে ওরা প্রতিবেশী হয়? এই সব কিছুর উত্তর লুকিয়ে আছে এই ছবিটার ভেতরে। এটাকে বলতে পারেন পৃথিবীর বিশাল এক অ্যাটমসফিয়ারিক ইঞ্জিনের ব্লুপ্রিন্ট। হ্যাঁ, একটা ইঞ্জিন যেটা আমাদের গ্রহের পুরো জলবায়ু সিস্টেমটাকে চালায়। আর এর নাম হলো ত্রিকোজীয় মডেল বা ট্রি সেলুলার মডেল। তাহলে চলুন ঝটপট দেখে নিই আজকে আমরা কি জানব। প্রথমে আমরা বুঝব এই ইঞ্জিনটা ঠিক কোন ফিজিক্সের নিয়মে চলে। তারপর এর তিনটে মূল অংশ হ্যাডলি, পোলার আর ফেরেল সেল এগুলো নিয়ে কথা বলবো। এরপর দেখব কিভাবে সারা পৃথিবীর বাতাস বয়, আর সবশেষে এই যে মডেলটা আমরা দেখছি এটা আসল পৃথিবীর সাথে কতটা মেলে সেটাও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এই বিরাট ইঞ্জিনটা কিভাবে চলে সেটা বুঝতে হলে সবার আগে এর পেছনের দুটো একদম বেসিক নিয়ম আমাদের জানতে হবে। প্রথম নিয়মটা হলো অ্যাটমসফিয়ারিক প্রেশার বা বায়ুমণ্ডলীয় চাপ। মানে খুব সহজ করে বললে আমাদের মাথার ওপর বাতাসের যে ওজনটা আছে সেটাই। শুধু একটা কথা মাথায় রাখলেই চলবে, গরম বাতাস হালকা হয় তাই ওটা লো প্রেশার বা নিম্নচাপ তৈরি করে, আর ঠান্ডা বাতাস হয় ভারী যেটা হাই প্রেশার বা উচ্চচাপ তৈরি করে। সিম্পল। আর এইখানেই চলে আসছে বাতাসের গোল্ডেন রুল। এই ছবিটা দেখুন কি দারুণভাবে দেখানো হয়েছে। বাতাস সবসময় হাই প্রেশার এলাকা থেকে লো প্রেশার এলাকার দিকে ছুটে যায়। ব্যাপারটা ঠিক যেন উঁচু জায়গা থেকে জল গড়িয়ে নিচু জায়গায় যাওয়ার মতো। আর বিশ্বাস করুন, এই একটা নিয়মই কিন্তু আমাদের এই পুরো সিস্টেমের মূল ভিত্তি। ওকে, ইঞ্জিনের নিয়মকানুন তো বোঝা গেল। এবার চলুন এর সবচেয়ে বড় আর সবচেয়ে শক্তিশালী অংশটা দেখে। এটার নাম হ্যাডলি সেল। বলতে পারেন এটাই হলো পুরো সিস্টেমের পাওয়ার হাউস। ব্যাপারটা দেখুন, নিরক্ষরেখা বা ইকুয়েটরে সূর্যের তাপটা পড়ে সবচেয়ে বেশি, তাই এখানের বাতাস প্রচণ্ড গরম আর জলীয় বাষ্পে ভরা থাকে। এই গরম হালকা বাতাস সোজা উপরের দিকে উঠে যায়, তারপর অনেক উপরে গিয়ে এটা ঠান্ডা আর শুকনো হয়ে যায়, আর প্রায় ৩০ ডিগ্রি অক্ষাংশের কাছে এসে সোজারে নিচে নেমে আসে। এই যে ওঠা নামা, এভাবেই একটা বিশাল চক্কর বা কনভেকশন লুপ তৈরি হয়। এর ফলে কি হয় জানেন? ওই যে গরম ভেজা বাতাসটা ওপরে উঠছে, ঠিক ওখানেই তৈরি হয়েছে অ্যামাজন বা কঙ্গোর মতো ঘন রেইন ফরেস্টগুলো। আর ওই যে শুকনো বাতাসটা নিচে নামছে, হ্যাঁ ঠিক ধরেছেন, পৃথিবীর সব বড় বড় মরুভূমিগুলো যেমন সাহারা ঠিক ওখানেই তৈরি হয়েছে। আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা কিন্তু এখানেই লুকিয়েছিল। চমৎকার! এবার চলুন ইঞ্জিনের আরেকটা প্রান্তে যাই, একেবারে পৃথিবীর মেরু অঞ্চলে, যেখানে রয়েছে পোলার সেল। এটা যেন পৃথিবীর নিজস্ব ডিফ্রিজ। মেরু অঞ্চলে কি হয়? সেখানকার বাতাস বরফের মতো ঠান্ডা আর খুব ঘন। এই ভারী বাতাসটা তাই নিচে নেমে আসে আর মাটির কাছ দিয়ে বাইরের দিকে, মানে 60 ডিগ্রি অক্ষাংশের দিকে বইতে শুরু করে। সেখানে গিয়ে ওটা একটু গরম হয়ে আবার ওপরে উঠতে শুরু করে। ব্যাস, এভাবেই পোলার সেলের চক্করটা সম্পূর্ণ হয়। তাহলে সোজা কথায় পোলার সেল কাজ করে ৬০ থেকে ৯০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে। এটাও একটা থার্মাল সেল, মানে তাপের কারণে চলে, কিন্তু এখানে কারণটা হলো প্রচণ্ড ঠান্ডা। আর এর ফলেই তৈরি হয় বরফের মরুভূমি। আর এটা কিন্তু মাঝের অক্ষাংশের আবহাওয়াকেও অনেকটা কন্ট্রোল করে। আচ্ছা, এবার আসা যাক ইঞ্জিনের শেষ আর আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং অংশটায়। এইটার নাম ফেরেল সেল। এটা ঠিক যেন দুটো বড় গিয়ারের মাঝখানে থাকা আরেকটা গিয়ার, যা বাকি দুটোকে কানেক্ট করে। এখানেই আসছে আসল মজাটা। হ্যাডলি আর পোলার সেল দুটোই কিন্তু সরাসরি তাপ বা ঠান্ডার জন্য চলে, কিন্তু ফেরেল সেল না, ওটা তাপ দিয়ে চলে না। তাহলে চলে কিভাবে? আসলে এটা একটা মেকানিক্যাল গিয়ারের মতো কাজ করে। এর দুই পাশে যে শক্তিশালী হ্যাডলি আর পোলার সেল ঘুরছে, তাদের ধাক্কাতেই ফেরেল সেল ঘুরতে বাধ্য হয়। দারুণ ব্যাপার, তাই না? এই মিডলম্যান সেলের কাজ কি? এটা হ্যাডলি সেলের গরম বাতাসকে ঠেলে মেরুর দিকে পাঠায়, আর পোলার সেলের ঠান্ডা বাতাসকে টেনে আনে নিরক্ষরেখার দিকে।
মানে এটা পৃথিবীতে তাপের ব্যালেন্স রাখার জন্য ভীষণ ভীষণ জরুরি একটা কাজ করে। ওকে, আমরা ইঞ্জিনের 3টে পার্টস দেখে নিলাম। এখন সময় হয়েছে পুরো ইঞ্জিনটাকে একসাথে অ্যাসেম্বল করার। চলুন দেখি কিভাবে এই 3টে বিশাল ঘূর্ণি মিলে সারা পৃথিবীর বিখ্যাত বায়ুপ্রবাহ বা উইন্ড বেল্টগুলো তৈরি করে। যখন এই সেলগুলো ঘোরে তখন ওরা ভূপৃষ্ঠের বাতাসকেও নিজেদের সাথে টেনে নিয়ে যায়, অনেকটা কনভেয়ার বেল্টের মতো। যেমন হ্যাডলি সেল তৈরি করে আয়ন বায়ু বা ট্রেড উইন্ডস। জানেন তো এর নাম ট্রেড উইন্ডস কেন? কারণ শত শত বছর ধরে পালতোলা জাহাজের নাবিকরা ব্যবসা বাণিজ্য বা ট্রেড করার জন্য এই নিশ্চিত বাতাসের উপরই ভরসা করত। ঠিক একইভাবে ফেরেল সেল তৈরি করে পশ্চিমা বায়ু আর পোলার সেল তৈরি করে মেরু পূবালী বায়ু। এই টেবিলটা হলো আজকের আলোচনার একটা পারফেক্ট সারাংশ। এক নজরে দেখে নিন কোন সেল কোথায় কী কারণে চলে আর তার ফলে কোন বাতাস বয়। এটা মনে রাখার জন্য কিন্তু দারুণ কাজের। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, এই যে এত সুন্দর গোছানো একটা মডেল আমরা দেখলাম, এটা কি আসলেই নিখুঁত? চলুন এবার এই পারফেক্ট মডেলের সাথে আমাদের অগোছালো বাস্তবতার একটা তুলনা করা যাক। দেখুন, বাঁদিকে রয়েছে আমাদের পরিষ্কার সরল ব্লুপ্রিন্টটা, আর ডানদিকে আসল পৃথিবী, যেটা অনেক বেশি জটিল আর অগোছালো, তাই না? এর কারণ হল বাস্তবে শুধু বাতাস নেই, আছে বিশাল বিশাল মহাদেশ, মহাসাগর আর ঋতু পরিবর্তন। এই সব কিছু মিলে বাতাসের চলার পথকে প্রভাবিত করে। এ কারণে বাস্তবে বায়ুর চাপ বলয়গুলো এতটা নিখুঁত আর সোজা হয় না। কিন্তু এই সব কিছুর সত্ত্বেও একটা কথা সত্যি, এই ত্রিকোণীয় মডেলই হল পৃথিবীর জলবায়ুকে বোঝার মূল চাবিকাঠি। এটা একটা ব্যালেন্সিং ইঞ্জিন যা সারা পৃথিবীতে তাপ ছড়িয়ে দিয়ে আমাদের এই গ্রহটাকে বাসযোগ্য করে রেখেছে। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই যে এত সূক্ষ্ম একটা ভারসাম্য, এটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের জলবায়ুর ভবিষ্যৎ কি হতে পারে? তো আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর জিও একাডেমির এই রকম আরও অনেক কিছু জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরের বার।